হ্যাঁ, এখন দেখুন, কিছু প্রশ্নবোধক শব্দের সাথে আমরা আজকে পরিচিত হব। যখন আমরা কাউকে কোনো কিছু প্রশ্ন করতে যাই, ক্রিয়ার সাথে ক্রিয়াকে প্রশ্ন করি, তাহলে উত্তর পাওয়া যায়। যেরকম যদি বলি আর রাম বনে যায় বা রাম বনে গিয়েছিল। না, কেউ ওখানে স্ক্রিনে করবে না, ঋষিকেশ মুছে ফেলো। কেউ স্ক্রিনে মার্কিং করবে না কিংবা কিছু করবে না, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় লিখে নেবে। যদি বলি রাম বনে গিয়েছিল, কে বনে গিয়েছিল? রাম বনে গিয়েছিল, উত্তর আসবে রাম। কাহা বনম গতওয়ান, কাহা বনম আগচ্ছত। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা এরকম বলি যে সে ভাত খায়, সাহা কিম খাদতি, সে কি খায়? প্রশ্ন করলে উত্তর আসবে সে ভাত খায়। আচ্ছা, এবার যদি বলি আহ বালিকাটি কলম দ্বারা লেখে, বালিকা কলমেন লিখতি, বালিকা কলমেন লিখতি, কিসের দ্বারা লেখে? কেন লিখতি, কেন। এটা কিন্তু আমরা বাংলাতে যেরকম কেন বলি সেটা নয়, এখানে কেন অর্থ হচ্ছে কিসের দ্বারা। কসময়ী মানে কাকে, সম্প্রদান কারকে। আমরা যদি বলি রাজা দরিদ্রকে ধন দিচ্ছেন, আমরা যদি প্রশ্ন করি যে রাজা কাকে ধন দিচ্ছেন, তখন উত্তর আসবে দরিদ্রকে। কসমাই, কসমাই ধনম যচ্ছতি, দরিদ্রায় ধনম যচ্ছতি। কসমাৎ ধনম যচ্ছতি, কোথা থেকে দিচ্ছেন? তো কোষাৎ, কোষাৎ, গৃহাৎ, এরকম উত্তর আসবে। কুত্র যচ্ছতি, কুত্র মানে কোথায়। তো দেখুন, ক্রিয়াকে এই 6টি প্রশ্ন করলে কারক পাওয়া যায়। আমরা ছোটবেলায় শিখেছি কারক বিভক্তি, এই সংস্কৃতেও ঠিক সেরকম। তাহলে আমরা কি কি শিখলাম? কাহা, কর্তা, ক্রিয়াকে, কোন বাক্যের ক্রিয়াকে কাহা, কাহা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক এবং প্রথমা বিভক্তি। কিম, কিম দ্বারা প্রশ্ন করলে কর্মকারক দ্বিতীয় বিভক্তি। কেন দ্বারা প্রশ্ন করলে করণকারক তৃতীয় বিভক্তি। কসমৈ কাকে, সম্প্রদান কারক চতুর্থ বিভক্তি। কসমাৎ অপাদান কারক পঞ্চমী বিভক্তি। পুত্র সপ্ত অধিকরণ কারক সপ্তমী বিভক্তি। আচ্ছা, এখানে দেখুন লেখা আছে তীর্থক্ষেত্রে রাজা সহস্ত রাজকোষ ভিক্ষুক অর্থ দেওয়া। উপরে 7টা বাক্য আছে। তীর্থক্ষেত্র, রাজা, সহস্ত, রাজকোষ, ভিক্ষুক অর্থ দেওয়া। এই বাক্যগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ আছে, কিন্তু পাশাপাশি বসিয়ে দিলে কিন্তু বাক্য হবে না। শব্দগুলোর অর্থ আছে, কিন্তু বাক্যগুলো যদি পাশাপাশি বসিয়ে দেই অর্থ হবে না। তাই এদের সাথে কিছু শব্দাংশ যুক্ত করতে হবে। সেই শব্দাংশগুলোকেই বলা হয় বিভক্তি। যেরকম তীর্থক্ষেত্রে, এখানে শূন্য বিভক্তি লেগেছে। রাজা, এখানে রাজন শব্দের প্রথমায় এক বচন লেগেছে। আচ্ছা, তীর্থক্ষেত্রে সপ্তমী বিভক্তি লেগেছে। স্বহস্তে, স্বহস্তে। একটা ভুল হয়েছে, টাইপিং মিস্টেক, আপনারা একটু লিখে নিন। স্বহস্তে ন, ওখানে একটা দন্তান্ন হবে। তীর্থক্ষেত্রে রাজা স্বহস্তে ন, দন্তান্ন হবে। রাজ, আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে, এটা বাংলা, বাংলা বাক্য, বাংলা বাক্য। তীর্থক্ষেত্রে রাজা স্বহস্তে রাজকোষ থেকে ভিক্ষুককে অর্থ দিচ্ছেন, এটা ঠিক আছে। সংস্কৃততে গেলে তখন এই যে এখানে ঠিক আছে। এবার দেখুন আমি যেটা বলছিলাম যে বাক্যের একটা বাক্যের কর্তাকে, দুঃখিত, ক্রিয়াকে যদি আমরা কাহা, কাহা দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা কর্তৃকারক পেয়ে যাই। কর্তৃকারকে সবসময় প্রথমা বিভক্তি হয়। দেখুন এখানে একটা বাক্য আছে,
আচ্ছা, এখানে কি লেখা আছে? ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ার সাথে সম্বন্ধযুক্ত যতগুলো পদ থাকে তাদেরকে কারক বলে। সংজ্ঞাটা মুখস্থ করে ফেলুন, আপনাদের পরীক্ষায় পড়বে। কারকের সংজ্ঞা বলুন, তখন বলতে হবে ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ার সাথে সম্বন্ধযুক্ত সমস্ত সকল পদকে কারক বলে। এখানে একটা বাক্য আছে, তীর্থক্ষেত্রে রাজা স্বহস্তেন কোষাৎ দরিদ্রায় ধনম ইয়াচ্ছতি। খাতায় লিখে ফেলুন এই বাক্যটা। তীর্থক্ষেত্রে রাজা স্বহস্তে, কোষ থেকে মানে ধনাগার থেকে, ধনাগার, দরিদ্রকে ধন দিচ্ছেন। এই বাক্যের ক্রিয়া হচ্ছে ইয়াচ্ছতি। দা ধাতু, দা ধাতু থেকে ইয়াচ্ছতি হয়, দিচ্ছেন। তো কাহা ইয়াচ্ছতি, কে দিচ্ছেন? রাজা দিচ্ছেন। তাহলে রাজা হবে কর্তৃকারক, আর রাজায় প্রথমা বিভক্তি প্রযুক্ত হবে। ঠিক আছে, রাজন শব্দের প্রথমা এক বচনে হয় রাজা। কিম ইয়াচ্ছতি, কি দিচ্ছেন? উত্তরে আসবে ধনম, ধন দিচ্ছেন, এটা হবে কর্মকারক। কর্মকারকের দ্বিতীয় বিভক্তি ধনম। কেন ইয়াচ্ছতি, কেন মানে হচ্ছে কিসের দ্বারা। ভুল করে আবার বাংলা কেন বুঝে নেবেন না, এটা কিন্তু সংস্কৃত কেন। কেন কিসের দ্বারায়, কিসের দ্বারা দিচ্ছেন? স্বহস্তেন, দ্বারা দিয়ে কর্তৃক থাকলে করণ কারক হয়, আর তৃতীয়া বিভক্তি যুক্ত হয়। স্বহস্ত, স্বহস্ত মানে নিজের হাত, সেই স্বহস্ত শব্দের তৃতীয়া বিভক্তি হলে স্বহস্তেন হয়। কসমৈ ইয়াচ্ছতি, কাকে দিচ্ছেন? দরিদ্রায় ইয়াচ্ছতি, দরিদ্রকে দিচ্ছেন। তো যখন নিঃস্বার্থভাবে কাউকে কিছু দান করা হয় সেটা সম্প্রদান কারক হয়, আর সম্প্রদান কারকে সবসময় চতুর্থী বিভক্তি লাগে। কসমাৎ ইয়াচ্ছতি, কোথা থেকে দিচ্ছেন? অপাদান কারক, পঞ্চমী বিভক্তি। কোষাৎ, ধনাগার, কোষ থেকে, ধনকোষ থেকে দিচ্ছেন। কুত্র ইয়াচ্ছতি, কুত্র, কোথায় দিচ্ছেন? তীর্থক্ষেত্রে, এটা একটা স্থান অধিকরণ কারক। ঠিক আছে, সপ্তমী বিভক্তি লেগেছে। তাহলে এই যে ইয়াচ্ছতি ধাতু মানে দা ধাতু, ইয়াচ্ছতি, এর সাথে আমরা কাহা, কিম, কেন, কসমৈ, কুত্র, বাংলায় যদি বলি কে, কি, কিসের দ্বারা, কাকে, কোথা থেকে, কোথায় দিচ্ছেন, এইগুলো যদি প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো তাহাতে আমরা কারক এবং বিভক্তি খুব সহজে নির্ণয় করতে পারবো। এখন আপনারা প্রশ্ন করুন, এই পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে এর ভিতরে প্রশ্ন করুন। হাত তুলুন কারোর কোনো প্রশ্ন থাকলে। অহেতুক প্রশ্ন করবেন না, কারণ আমাদের পড়তে হবে, জানতে হবে। সুতরাং যদি বুঝতে পারেন তা প্রশ্ন করার দরকার নেই। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। এই যে ক্রিয়ান্বয়ী কারক আর বিভক্তির যতটুকু পড়া হলো, এইটুকু আপনারা বুঝতে পেরেছেন? হাত তুলতে হবে, হাত। রিয়াকশনের ভিতরে ক্লিক করুন, একটা লাভ চিহ্ন আছে, ওটাতে ক্লিক করলে দেখুন হ্যান্ড রেইজ একটা অপশন আছে, ওখানে আপনি হাত তুলতে পারবেন। হাত তুললে আমি আপনার অডিওটা আনমিউট করার পারমিশন দেব, তখন আপনি আমার সাথে কথা বলতে পারবেন। ওকে, কেউ রিয়াকশন দেয়নি, হাত তোলে নাই, সুতরাং কারোর কোনো প্রশ্ন নেই। বুঝতে পেরেছি মহারাজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বহ বহ ধন্যবাদ। আজকে আপনাদের সঙ্গে আমাদের বিবেকানন্দ বৈদিক গুরুকুলের কিছু শিক্ষার্থী যুক্ত হয়েছে। হ্যাঁ, তার মানে আমরা অনলাইন অফলাইন এক হয়ে গেছি। নিতাই প্রসাদ বাবু কি বলতে চান বলুন। হাত তুলতে হবে, হাত তুললে আমি বুঝবো যে আপনি প্রশ্ন করতে চান। হাত তোলার অপশনটা আছে রিয়াকশন, আপনার স্ক্রিনে টাচ করুন, স্ক্রিনের নিচের দিকে দেখবেন অনেকগুলো মেনু আছে, তার ভিতরে লাভ আঁকানো একটা লোগো আছে, লাভ আঁকানো একটা সিম্বল, ওখানে রিয়াকশন লেখা আছে, ওটাতে ক্লিক করলে আপনি হাত তোলার অপশন পাবেন, রেইজ হ্যান্ড। ওই অপশনে ক্লিক করলে আপনার হাতটা উঁচু দেখাবে, তখন আমি আপনাকে আনমিউট করে দেব। ওকে, আমরা লিঙ্গতে চলে গেলাম। লিখুন, খাতায় লিখুন, লিঙ্গ তিন প্রকার।
পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ, স্ত্রীলিঙ্গ স্ত্রীবাচক শব্দ, ক্লীবলিঙ্গ বা নপুংসক লিঙ্গ নপুংসকবাচক শব্দ। দেখুন এখানে পুংলিঙ্গ একটা শব্দ আছে, যার শব্দটা হচ্ছে দ্বার। স্ত্রীলিঙ্গ একটা শব্দ আছে ভারিয়া। ক্লীবলিঙ্গ একটা শব্দ আছে কলত্র। এই তিনটে শব্দেরই অর্থই হচ্ছে স্ত্রী। এই দ্বার, ভার্যা, কলত্র তিনটি শব্দেরই কিন্তু অর্থ স্ত্রী। কিন্তু সংস্কৃতিতে এই তিনটি শব্দের মধ্যে দ্বার শব্দটা পুংলিঙ্গ শব্দ, ভার্যা শব্দটা স্ত্রীলিঙ্গ শব্দ, কলত্র শব্দটা ক্লীবলিঙ্গ শব্দ। সুতরাং আমরা অর্থ দেখে কখনো লিঙ্গ নির্ধারণ করতে পারবো না সংস্কৃতিতে। লিখুন এই কথাটা খুব ইম্পর্টেন্ট। সংস্কৃতে অর্থ দেখে লিঙ্গ নির্ধারণ করা যায় না। লিঙ্গ নির্ধারণ হয় না। কিভাবে লিঙ্গ নির্ধারণ হয়? ওই শব্দ দেখে। দ্বার শব্দটা পুংলিঙ্গ, কিন্তু এর অর্থ কিন্তু স্ত্রী। আমরা বলি না দ্বার পরিগ্রহ করেছে, দ্বার পরিগ্রহ করেছে মানে বিবাহ করেছে, স্ত্রীকে স্বীকার করেছে। ভার্যা, সীতা রামের ভার্যা ছিলেন, ভার্যা মানে স্ত্রী। কলত্র, পুত্র কলত্র। আমরা বলি না স্ত্রী পুত্র, অনেক সময় কলত্র শব্দ ব্যবহার করি। তাই এই প্রয়োগের ক্ষেত্রে তিনটে শব্দই ব্যবহার হবে। দ্বার শব্দটা ব্যবহার হলে ওটা পুংলিঙ্গের মতন ব্যবহার হবে, স্ত্রী ভার্যা শব্দটা ব্যবহার হলে ওটা স্ত্রীলিঙ্গ শব্দের মতো ব্যবহার হবে, কলত্র শব্দটা ব্যবহার হলে কলত্র ক্লীবলিঙ্গ শব্দের মতো ব্যবহার হবে, কিন্তু অর্থ প্রকাশ করবে সবগুলোই স্ত্রী। ওকে, নেক্সট। এখানে দেখুন বই, বইকে আমরা গ্রন্থ বলি, আবার পুস্তকম বলি, পুস্তক বলি। গ্রন্থ শব্দটা কিন্তু পুংলিঙ্গ শব্দ, যদিও ওর অর্থ বই, আর পুস্তকম শব্দটা ক্লীবলিঙ্গ শব্দ, এটার অর্থ বই। সুতরাং সংস্কৃতে অর্থ বিবেচনা করে লিঙ্গ নির্ধারণ করা যায় না। খুব মার্ক করে রাখুন, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, সবারই ভুল হয়। এখানে কিছু পুংলিঙ্গ শব্দের উদাহরণ দেওয়া আছে। অকারন্ত পুংলিঙ্গ শব্দ। অকারন্ত মানে কি? এই শব্দগুলোর শেষে অকার আছে, না রা অ আছে শেষে। দেব, চন্দ্র, রাম, শিক্ষকঃ, আরক্ষকঃ, যুবকঃ, সূর্যঃ, গ্রন্থ, অশ্বঃ। সবগুলো শব্দের শেষে অ আছে, সেই জন্য বলছে অকারন্ত পুংলিঙ্গ শব্দ। এই শব্দগুলো পুংলিঙ্গ শব্দ। তারপরে দেখুন অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ, এগুলোর শেষেও অকার আছে, কিন্তু এগুলো ক্লীবলিঙ্গ শব্দ। তো বলে মহারাজ কি করে মনে রাখবো? ওটা মনে রাখতে হবে যে এই শব্দটা পুংলিঙ্গ শব্দ, এই শব্দটা ক্লীবলিঙ্গ শব্দ। ওটা আপনার পড়তে 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 আর শব্দের রূপ দেখলে আপনি বুঝতে পারবেন, ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। শব্দগুলো একবার আমরা পড়ি। হৃদয়ম, ব্যাজন, ব্যাজন ওটা হৃদয়, মটা পড়ে গেছে, মটা মানে টাইপিং মিস্টেক। তারপরে ব্যাজন, কমলা, আম্র, ফল, নানক, নানক মানে কয়েন, মোদক, মোদক মানে সুইট, মিষ্টি। তাহলে দেখেন প্রথম কলামে এই শব্দগুলো কিন্তু অকারান্ত, কিন্তু এই শব্দগুলো হলো পুংলিঙ্গ শব্দ। দ্বিতীয় কলামে এই শব্দগুলো অকারান্ত, কিন্তু এই শব্দগুলো ক্লীবলিঙ্গ শব্দ। আচ্ছা, যদি প্রশ্ন হয় যে মহারাজ ক্লীবলিঙ্গ জেনে কি লাভ আর পুংলিঙ্গ জেনে কি লাভ, ওটা আমাদের সংস্কৃত ভাষাতে প্রয়োগগুলো আলাদা আলাদা, সেটা আমরা একটু পরে দেখব। ডান দিকের কলামে দেখুন আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, অজা, লতা, অধ্যাপিকা, সবগুলো শেষে একটা করে আকার আছে, সেজন্য এগুলো সব স্ত্রীলিঙ্গ শব্দ। লতা, অধ্যাপিকা, পেটিকা, ছাত্রা। আচ্ছা, আপনাদের
স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দেবনাগরী ভাষায় লিখতে বলা হয়েছিল, আপনারা শিখে গেছেন, সেই জন্য আপনাদের আস্তে আস্তে নোটগুলো কিন্তু দেবনাগরী ভাষায় আসতে শুরু করেছে। এরপরে আরো বেশি বেশি সব দেবনাগরী ভাষায় আসবে, দেবনাগরী অক্ষরে। মক্ষিকা, গায়িকা, উপচারিকা, বৈদ্যা, কন্যা, জায়া, এগুলো সব স্ত্রীলিঙ্গ শব্দ। ওকে, দীর্ঘিকারন্ত স্ত্রীলিঙ্গ শব্দ আছে, দেখুন এগুলো সব শেষে দীর্ঘিকার। নদী, পুত্রী, নারী, নর্তকী, ভিক্ষুকী, অঙ্কনী, লেখনী। আচ্ছা, এখন আমি আপনাদের মূল গ্রুপে কিছু শব্দ দিচ্ছি, একজন আনমিউট করে এই শব্দগুলো পড়ুন। কে পড়বে? কে পড়বে হাত তুলুন, আমি তাকে আনমিউট করে দেব। পাপিয়া ভৌমিক, থ্যাংক ইউ, দিচ্ছি, একটা মিনিট অপেক্ষা করুন। আমি নোট করতে করতে অন্য কাজে চলে গিয়েছিলাম, নোটটা ফাইনাল হয়নি, একটু অপেক্ষা মিনিট, ততক্ষণ আপনারা ওইটা একটু ইয়ে করুন, যতটুকু পড়িয়েছি সেই শব্দ সেগুলো একটুখানি রিভিউ করুন। ওকে, ডান। পাপিয়া ভৌমিক মহোদয়ে কৃপয়া পঠন্তু। অহম ভবতীম আনমিউট করোমি। আচ্ছা, স্বর্ণালী শিকদার দিদিও হাত তুলেছেন। পাপিয়া, আপনি কোথায় আছেন? পাপিয়া ভৌমিক, ঠিক আছে, আপনাকে আনমিউট করার পারমিশন দিলাম। আপনার আইডি নাম্বার হচ্ছে 9, আর স্বর্ণালী দিদি তেনার হচ্ছে, আপনাকেও আনমিউট করার পারমিশন দিলাম, দুজনকে। একজন একজন কিছুটা পড়ুন, তারপরে আরেকজন বাকিটা পড়বেন। হ্যাঁ, পড়ুন, প্রথমে পাপিয়া পড়ুন। আনমিউট হচ্ছে না, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না কেন পার্থ সারথী? আপনি অডিওটা কানেক্ট করেননি? পার্থ সারথী শুনতে পাচ্ছে না কেন, একটু দেখো তো। জুয়েল, ওখানে তাহলে কোন রকম একটু আপনার নেটওয়ার্কের সমস্যা আছে। স্বর্ণালী দি পড়ুন। নদী, পুত্রী, নারী, নর্তকী। না না, কোথায়? ওটা নয়, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি দিয়েছি সেটা পড়ুন। হোয়াটসঅ্যাপ মোবাইলে চেক করুন, আমার স্ক্রিনে নয়। প্রথমে অকারান্ত পুলিঙ্গ শব্দ দেয়া আছে, পুংলিঙ্গ, প্রাণীবাচক। প্রথমে আছে পুরুষাহ, ইউবকাহ, এই পাপিয়া ভৌমিক, ওয়ালাকাহ, আপনি আনমিউট করার চেষ্টা করুন। হ্যাঁ, পড়ে যান স্বর্ণালী, দ্রুত পড়ুন। বৃদ্ধাহ, শ্রমিকাহ, দেশভক্তাহ, রামः, শ্যামः, রাকেশः, বিহগः, সিংহः,
ইত্যাদয়ः। বস্তুবাচক স্যুতः, চষকः, চমসः, তালः, দন্তকূর্চः, গ্রামः, দেশः, সমাজः, গ্রন্থः, হস্তः, কণ্ঠः, আকাশः, মার্গः, প্রকোষ্ঠः, আশ্রমः ওকে, থামুন। ইত্যাদয়ः। তিষ্ঠতু তিষ্ঠতু। আচ্ছা পাপিয়া ভৌমিক, আপনি আনমিউট করতে পারছেন না কেন? আমি তো আপনাকে আনমিউট করার পারমিশন দিচ্ছি। আপনার কাছে একটা মেসেজ যাবে, আপনি তখন ক্লিক করবেন। পাপিয়া ভৌমিক, আমি আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি, দেখেন আপনার কাছে একটা মেসেজ গেছে, তখন আপনি আনমিউট করার চেষ্টা করুন। ঋষিকেশ, ঋষিকেশ পড়ো। হ্যাঁ স্বর্ণালী, এবার আপনি মিউট করে ফেলুন, অন্য আর একজন পড়ুক। হ্যাঁ পড়ো, ঋষিকেশ পড়ো। প্রাণীবাচক বালিকা, মহিলা, তার আগে কি লেখা আছে? আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। প্রাণীবাচক বালিকা, মহিলা, সেবিকা, লেখিকা, কবিতা, ললিতা, সোমা, মন্দিরা, সুপ্রিয়া, চম্পা, টুম্পা ইত্যাদয়ঃ বস্তুবাচক। আচ্ছা স্টপ স্টপ, ঠিক আছে, আর পড়তে হবে না, থামো, আর পড়তে হবে না। তাহলে দেখুন এখানে এই আপনাদের কিছু শব্দের তালিকা দেওয়া হয়েছে, পুংলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ, নপুংসক লিঙ্গ শব্দ, ঠিক আছে। তো এই পুংলিঙ্গ শব্দের ভিতরে প্রাণীবাচকও আছে, বস্তুবাচকও আছে, আর স্ত্রীলিঙ্গ শব্দের ভিতরে প্রাণীবাচকও আছে, বস্তুবাচকও আছে। আর এই যে ক্লিপলিঙ্গ শব্দ, প্রাণীবাচক হচ্ছে মিত্রম, মিত্রম মানে ফ্রেন্ড, অপত্যম, অপত্যম মানে পুত্র, সৈন্যম, সৈন্য, সৈন্য, কলত্রম, কলত্রম মানে ওই যে বললাম স্ত্রী, কলত্রম মানে স্ত্রী। আচ্ছা বস্তুবাচক, বস্তুবাচক হচ্ছে গৃহম, মন্দিরম, সোপানম, দ্বারম, বাতায়নম, ক্ষেত্রম, বস্ত্রম, মুখচিত্রম, পুষ্পম, গীতম, কার্যম, কাগদম, কাগদম মানে হচ্ছে কাগজ, কাগদম, আসনম ইত্যাদয়। তাহলে এখানে আমরা অনেক শব্দের সাথে পরিচিত হলাম। কোন গ্রুপের শব্দ সেটা একটুখানি মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আপনি বিভক্তির প্রয়োগ করতে পারবেন না। ঠিক আছে, শব্দরূপ, শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তাদেরকে শব্দরূপ বলে। শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তাদেরকে শব্দরূপ বলে। যেরকম এগুলো আমরা জানি, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে, ঠিক আছে। যেরকম মানুষ, বালিকা, বালকটি খাচ্ছে, বালকটিকে ডাকো, দেখেছেন, খেয়াল করুন, বালকটি, একটা টি লেগেছে, বালকটিকে ডাকো, একটা কে লেগেছে, বালকটির দ্বারা খাওয়া হচ্ছে, বালকটিকে দাও, বালকটির চেয়ে বালিকাটি উত্তম, বালকটির কলম, বিদ্যালয়ে যাচ্ছি। তার মানে এই যে সবুজ রঙের যে অক্ষরগুলো, যে শব্দগুলো, এইগুলোকে বলা হয় বিভক্তি। আর এমনি বালক বালিকা বললে ওগুলোকে বলা হয় প্রাতিপাদিক, যা বাক্যে ব্যবহার করা যায় না। তাহলে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, আমরা সংস্কৃতে শব্দকে সরাসরি বাক্যে ব্যবহার করতে পারবো না যতক্ষণ না তার সাথে বিভক্তি যুক্ত করছে। আমরা ধাতুর ক্ষেত্রেও দেখেছিলাম, হাত ধাতু, পর ধাতু, লিক ধাতু, গম ধাতু, এগুলোকে বাক্যে ব্যবহার করতে পারছিলাম না। এর সাথে খাদতি, খাদতহা, খাদন্তি, তি তাহা অন্তি, সি থাহা থা, আমি, আবহ, আমহ, এগুলোকে বলা হয় ধাতু বিভক্তি।
তো যখন ধাতুর সাথে এই ধাতু বিভক্তিগুলোকে যুক্ত করেছিলাম তখন ওগুলোকে বাক্যে ব্যবহার করার উপযুক্ত হলো ওগুলো। আর শব্দের সাথেও তাই, শব্দের সাথে যখন শব্দ রূপ বা শব্দ বিভক্তি যুক্ত করব তখন ওগুলো বাক্যে ব্যবহার করা যাবে। নেক্সট, এখানে দেখুন এগুলো আপনাদের জানা জিনিস। প্রথমা বিভক্তিতে কর্তৃকারক, দ্বিতীয়াতে কর্মকারক, তৃতীয়াতে করণকারক, চতুর্থীতে সম্প্রদান কারক, পঞ্চমীতে হতে থেকেছে অপাদান কারক, ষষ্ঠীতে হচ্ছে সম্বন্ধ বোঝায়, এটা কোনো কারক নয়, সম্বন্ধ। রামের, লক্ষণ রামের ভাই, এখানে কোনো ক্রিয়া নেই, ক্রিয়ার সাথে কোনো সম্বন্ধ নেই, সুতরাং এটাকে কারক বলা যাবে না। ঠিক আছে। আর সপ্তমী হচ্ছে ইয়াতে। আরেকটা আছে সম্বোধন। সম্বোধন পদটা খুব ইম্পর্টেন্ট সংস্কৃতে। আপনি গীতা পড়তে গেলে, চণ্ডী পড়তে গেলে পদে পদে দেখবেন এই সম্বোধন পদ। ঠিক আছে, অর্জুন, হে ভারত ইত্যাদি ইত্যাদি, এগুলো সব সম্বোধন পদ। সংস্কৃতে এই সম্বোধন পদের খুবই গুরুত্ব। সেখানে যদি আপনার প্রথমা বিভক্তি হয় সেখানে কিন্তু সেখানে এই বিসর্গ থাকবে, আর যদি সম্বোধন পদ হয় সেখানে দেখবেন কিছু থাকবে না। এগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাবো। কর্তায় সর্বদা প্রথমা বিভক্তি, বাক্যে ক্রিয়া, যে বাক্যে ক্রিয়া অর্থাৎ কাজ যিনি সম্পাদন করেন তিনিই কর্তা। লিঙ্গ ও কারক ভেদে আলাদা আলাদা রূপ হয়। এখানে কারক একটা ক বাদ গেছে, আপনারা ঠিক করে নেবেন। লিঙ্গ ও কারক ভেদে আলাদা আলাদা রূপ হয়। অকারান্ত পুংলিঙ্গ শব্দানাম প্রথমা বিভক্তি। একটুখানি দেখুন, এখানে আছে ছাত্র, একজন ছাত্র। আমরা বচন শিখেছি না, বচন কয় প্রকার? 3 প্রকার। প্রথম এক বচন, দ্বিবচন, বহুবচন। তো একজন ছাত্র হলে তাকে কি বলা হয়? ছাত্রাহা। দুজন ছাত্র হলে ছাত্রৌ। আমার সাথে সাথে পড়ুন, আমি সবাইকে আনমিউট করার পারমিশন দিচ্ছি, আমার সাথে সাথে পড়বেন জোরে জোরে পড়ুন। ছাত্রাহা, ছাত্রৌ, আমি বলার সাথে সাথে বলবেন। একজন ছাত্রকে বলবো ছাত্রাহা, দুজন নারাহা, নরৌ, নারাহা। আবার বলুন, নারাহা, নরৌ, নারাহা। তাহলে এখানে পড়ুন, ছাত্রঃ খাদতি, ওকে। এবার ডান দিকে 6টা শূন্য স্থান আছে, দ্রুত লিখে ফেলুন। নারাহা এক বচন শব্দ, নর শব্দের নর মানে একজন মানুষ, আর ব্র্যাকেটে ধাতু আছে লিখ। তাহলে কি রূপ হবে আপনারা লিখে আমাকে হাত তুলুন, আমি আনমিউট করে দিলে তখন বলবেন। নারাহা, নরৌ মানে দুজন মানুষ, নারাহা মানে বহুজন মানুষ, ব্র্যাকেটে ধাতু আছে লিখ। তাহলে এখানে আপনাকে ওই কর্তা অনুযায়ী ক্রিয়ার রূপ লিখতে হবে। আর তার নিচের তিনটে আছে ধাতুটা লেখা আছে, ধাতুর রূপ লেখা আছে হসন্তি, হসতি, হসতহা। আপনাকে কর্তার এক বচন কি দু বচন কি বহু বচন সেটা লিখতে হবে। 6টা লিখে হাত উঁচু করুন দ্রুত, 2 মিনিট সময়, 2 মিনিট সময়। কে আগে লিখতে পারে দেখবো।
একটাতে ক্রিয়ার রূপ লিখতে হবে, আর একটাতে কর্তার রূপ লিখতে হবে। মোট 6টা শূন্যস্থান আছে। নারাহা লিখ, কি হবে? লিখ ধাতুর প্রথম পুরুষের এক বচনের কর্তা আছে, তাহলে ওর ধাতুর রূপটা কি হবে সেটা আপনাকে লিখতে হবে। না না না, বলতে পারলে হবে না, হাত এখানে আমাকে হাত তুলতে হবে। আপনারা জুম অ্যাপটা ব্যবহার করাটা খুব ভালো করে শিখে নেবেন, যেহেতু আপনাদের ক্লাস হয় জুমে। আমি বলেছি রিয়াকশনের ভিতরে গিয়ে হ্যান্ড রেজ করতে। রিয়াকশন বলে একটা অপশন আছে, লাভ। আপনি স্ক্রিনে টাচ করুন, নিচের দিকে দেখবেন একটা মেনু বার আছে। ওর ভিতরে বাম দিক থেকে 1 2 3 4 5 নম্বরে দেখুন একটা রিয়াকশন বলে লাভ চিহ্ন আছে, ওটাতে টাচ করলে ওর ভিতরে আপনি হ্যান্ড রেইজ করার অপশন পাবেন। কারোর হয়নি? 6টা লিখতে কতক্ষণ লাগে? ও আচ্ছা, শিমুল, সজল, ঝিনুক, অনামিকা, স্বর্ণালী শিকদার, পাপিয়া ভৌমিক আগের থেকে বলার চেষ্টা করছিল, ওনাকে আনমিউট করে দেই। পাপিয়া ভৌমিক, আপনি আগে বলতে চেয়েছিলেন, এখন বলুন। হ্যালো, অপ্রয়োজনীয় কথা বলবেন না, অপ্রয়োজনীয় কথা বলতে গেলে আর মিউট করে বলবেন, ঠিক আছে? না হলে অন্য ডিস্টার্ব। এটা তো না সম্পাদক ইনক্লাইন হচ্ছে, এটা তো অনেক এটা এরটা দিলে পারবে। হ্যাঁ, উনি কোথায়? আচ্ছা, উত্তম বাবু বলুন। प्रणाम महाराज। नरः लिखति, नरौ लिखतः, नरः लिखन्ति, शिक्षकः हसति, शिक्षकौ हसतः। তুমি এখান থেকে বানাইতে হবে, এই যে বাড়তেছে এটা শিক্ষক। একজন পড়া বলছে আর অন্যরা কথা বলছে, তার মাইক্রোফোনটা যে অন আছে তা খেয়াল করছে না। তাহলে কি হলো? নারাহা লিখতি হবে, যেহেতু নর এক বচন আছে, প্রথম পুরুষের এক বচন আছে, তাহলে নারাহা, সবাই মিলিয়ে নিন, নারাহা লিখতি হবে। প্রথম 1 নাম্বারটা নরৌ, প্রথম পুরুষের দ্বিবচন আছে, তাহলে লিখ ধাতু কি হবে? লিখতাহা। নারাহা, প্রথম পুরুষের বহুবচন আছে, তাহলে লিখ ধাতু কি হবে? লিখন্তি। 1 2 3 হয়ে গেল। এবার 4 নাম্বার হসন্তি আছে, হস ধাতু, ব্র্যাকেটে আছে শিক্ষক, তাহলে যেহেতু হসন্তি হলো বহুবচনের ধাতু, প্রথম পুরুষের বহুবচনের রূপ, তাহলে কর্তাটাও বহুবচন হবে, শিক্ষকাহা। শিক্ষকাহা, কয় আকার দিয়ে বিসর্গ হবে। সবাই লিখেছেন তো? তারপরে হসতি, প্রথম পুরুষের এক বচনের রূপ আছে, তাহলে শিক্ষকাহা। শিক্ষকাহা, কয়ের পরে বিসর্গ হবে, আর তার আগেরটা হয়েছিল কয় আকারের পরে বিসর্গ, আর মাঝেরটা হবে কয়ের পরে বিসর্গ। শিক্ষকাও, শিক্ষকৌ হাসতাহা, দ্বিবচন, শিক্ষকৌ হাসতাহা। অনুরূপ ভাবে এখানে আমরা যে কটা শব্দ আছে সে কটা শব্দের রূপ পড়ব। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, আমি পড়ার পর পর আপনারা পড়বেন, ঠিক আছে? শব্দ রূপগুলো নারাহা, নরৌ, নারাহা, বলুন। দেবহা, দেবৌ, দেবাহা।
চন্দ্রঃ চন্দ্রৌ চন্দ্রাः চন্দ্রঃ চন্দ্রাः পরেরগুলো পড়ে যান, পরেরগুলো সবাই পড়ে যান। রামঃ শিক্ষকः আরক্ষকः যুবকः আচ্ছা, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। 3টে বাক্য লিখুন। রাম বিদ্যালয়ে গিয়েছিল। রাম কথা বলবেন না। রাম বিদ্যালয়ে গিয়েছিল। দুটি মানুষ মন্দিরে যাবে। যুবকেরা ফুটবল খেলে। যুবকেরা ফুটবল খেলছে। তিনটে বাক্য রচনা দিয়েছি। একটা এক বচনের, একটা দ্বিবচনের, একটা বহুবচনের, একটা অতীতকালের, একটা বর্তমান কালের, একটা ভবিষ্যৎকালের। তাড়াতাড়ি লিখে হাতে করুন, দ্রুত। আমরা তো আগে শুধু সাহাতৌ তে তম ইউবাম ইউয়ম দিয়ে বাক্য রচনা করা শিখেছিলাম। এখন আরো হাজার হাজার শব্দ দিয়ে বাক্য রচনা করা শিখব। আমরা বলেছিলাম না, আমি, আমরা, তুমি, তোমরা বাদে আর পৃথিবীর সব শব্দ প্রথম পুরুষের হয়। এখন কিন্তু আমরা সেই প্রথম পুরুষের বিভিন্ন বচনের, এক বচন, দ্বিবচন, বহু বচনের শব্দ রূপগুলো কিভাবে হয় সেগুলো শিখছি। খুব মনোযোগ দিয়ে করুন। 3টি বাক্য লিখতে 3 মিনিটও লাগার কথা নয়। কে লিখেছেন বলুন? উত্তম বাবু সবসময় ফার্স্ট, লিখে হাত উঁচু করে বসে থাকে। আর কেউ লিখতে পারেনি? শিমুল লিখেছে। শিমুলকে একবার জিজ্ঞেস করি। শিমুল বলো। শিমুল বাংলা বাক্যটা বলো, তারপর সংস্কৃত বাক্যটা বলো। রাম বিদ্যালয়ে গিয়েছিল। রামঃ বিদ্যালয়ম আগচ্ছৎ। ভেরি গুড। দুটি মানুষ মন্দিরে যাবে। নরৌ মন্দিরম গমিষ্যতঃ। ভেরি গুড। ভবিষ্যৎকালে গমিষ্যতঃ দ্বিবচন আছে। যুবকেরা ফুটবল খেলছে। যুবাকাঃ পাদকন্দুকম ক্রীড়ন্তি। পাদকন্দুকম ক্রীড়ন্তি। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, আর কে আছে? আমার একটা প্রশ্ন ছিল। বলো। এই যে এখানে যে সূর্য আছে, সূর্য যখন আমরা এক বচন, দ্বিবচন, বহুবচনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব? যেহেতু পৃথিবীতে সূর্য একটাই। সূর্যঃ। তোমার ওটা ব্যবহার করার, তুমি এখন শুধু শব্দরূপ শিখে রাখো। পরে যখন তোমার সংস্কৃত পড়তে গিয়ে প্রয়োগ দেখবে তখন বুঝতে পারবে। ঠিক আছে, এখন অন্য প্রশ্ন করো না। ঠিক আছে, আমরা তাহলে এই আমরা অকারান্ত পুংলিঙ্গ শব্দের বহু শব্দের সাথে পরিচিত হলাম এবং এক বচন, দ্বিবচন, বহু বচনে এগুলোর রূপ কেমন হয় সেগুলো দেখে নিলাম। এগুলো কিন্তু সব প্রথমা। আমরা কি শিখছি? প্রথমার এক বচন, দ্বিবচন, বহু বচন।
মানে কর্তৃকারকে ব্যবহার করার সময়। এটা মনে রাখতে হবে। আমরা কি শিখছি ভালো করে বলুন? প্রথমা একবচন, দ্বিবচন, বহুবচন শিখছি। মানে যখন এই শব্দটা কর্তা হিসেবে ব্যবহার হবে তখন কিরকম রূপ হবে সেটা আমরা শিখছি। আচ্ছা, এবার যাব আমরা আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহারের ক্ষেত্রে। আমি বলছি, আপনারা আমার সাথে সাথে ফলো করুন। মালা, মালে, মালাহা। মালা মানে একটি মালা, মালে মানে দুটি মালা, মালাহা মানে অনেকগুলো মালা। মালা, মালে, মালাহা এ কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। ঠিক আছে, তারপরে পড়ুন। ছাত্রা, ছাত্রে, ছাত্রাহা। ছাত্রা, ছাত্রে, ছাত্রাহা। এখানে অনেকগুলো শূন্যস্থান রেখে দিয়েছে, আপনাকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে একটা করে দেওয়া আছে, ছাত্রা খাদতি। ছাত্রা মানে মেয়েটি, একটি ছাত্রী খাচ্ছে। ছাত্রে খাদতাহা, ছাত্রাহা খাদন্তি। এবার দেখুন, যারা বিসর্গকে গুরুত্ব দেন না, 1 নম্বর সব বাক্যটার 3 নম্বর বাক্যটাতে কি পার্থক্য আছে? একটা বিসর্গর পার্থক্য আছে, আর কিচ্ছু নেই। ওখানে আছে ছাত্রা আর এখানে আছে ছাত্রাহা। তা ছাত্রা মানে একটি ছাত্রী, ছাত্রাহা মানে অনেকগুলো ছাত্রী। বিসর্গটার জন্য বহুবচন বোঝাচ্ছে। তাহলে আপনাকে বাকি শূন্যস্থানগুলো আপনার জন্য হোমওয়ার্ক। ঠিক আছে, আপনি পরে করে পাঠাবেন, এখন আমরা সময় নষ্ট করব না। লিখে নিন, এটা কিন্তু আপনার হোমওয়ার্ক। অনুরূপ ভাবে এই শব্দগুলোর রূপ আমরা একটু পড়ব। অজা, অজে, অজাহা। পড়ুন, জোরে জোরে পড়ুন। অনেকগুলো স্ত্রীলিঙ্গ শব্দ আছে এখানে। অজা, অজে, অজাহা। লতা, লতে, লতাহা। অধ্যাপিকা, অধ্যাপিকে, অধ্যাপিকাহা। পেটিকা, পেটিকে, পেটিকাহা। এইভাবে সবগুলো আপনি নিজে নিজে পারবেন। ঠিক আছে, এগুলো কিন্তু আপনার হোমওয়ার্ক, আপনাকে লিখতে হবে না, আপনি এরকম উচ্চারণ করে সবগুলো পড়ে নেবেন। লিখবেন কোনটা? এই যেটা শূন্যস্থান আছে এটা আপনাকে লিখতে হবে। আর এই যে শব্দের রূপগুলো, এগুলো আপনাকে পড়ে পড়ে কণ্ঠস্থ করে ফেলতে হবে। 2-3 বার পড়লে দেখবেন আপনার মুখস্থ হয়ে যাবে, আপনি আর জীবনেও ভুলবেন না। আমার কথায় বিশ্বাস রাখুন, আপনাকে কিছু লিখতে হবে না, শুধু পড়ে যাবেন। বালিকাদ্বয় পড়ছিল, অধ্যাপিকারা গিয়েছিল, পাচিকা রান্না করেছিল। সবগুলো অতীতকালে দিয়েছে। বালিকাদ্বয়, তাহলে কি হবে? বালিকা, বালিকে, বালিকে কি হবে? পড়ছিল, অতীতকাল। অপঠৎ, অপঠতাম। আমি যদি স্মযোগে করি তাহলে কি হবে? বালিকে পঠতাহা স্ম। যদি তবতু প্রত্যয় যোগে করতাম তাহলে কি হতো? বালিকে পঠিত বত্তৌ, বালিকে পঠিত বত্তৌ। স্ত্রীলিঙ্গ আছে সেই জন্য বত্তৌ হবে। পঠিত বতী, পঠিত বত্যৌ। অধ্যাপিকারা গিয়েছিল, অধ্যাপিকা, অধ্যাপিকাহা আগচ্ছন। ঠিক আছে, আপনারা পারবেন, এগুলো সহজ আছে। আকারান্ত ক্লিবলিঙ্গ শব্দানাম প্রথমা বিভক্তিহি। এগুলো কিন্তু ক্লিবলিঙ্গ শব্দ, এগুলোর রূপ অন্যরকম হয়। কিরকম হয় দেখেন। ফলম, ফলে, ফলানি। পড়ুন, ফলম, ফলে, ফলানি। আর অকারান্ত পুংলিঙ্গ শব্দের রূপ কিরকম হয়েছিল? নরহ, নরৌ, নরাহা। আর ক্লিবলিঙ্গ শব্দের রূপ কেমন হচ্ছে? একটা করে অনুস্বার হচ্ছে শেষে। ফলম, ফলে, ফলানি।
ব্যাজনম, ব্যাজনম মানে হচ্ছে পাখা, এই যে পাখা। ব্যাজনম, ব্যাজনে, ব্যাজনানি। তাহলে এবার আপনারা বুঝতে পারছেন তো, সংস্কৃত গীতাচণ্ডী পড়তে গিয়ে দেখবেন অনেক জায়গায় এরকম শব্দ পেয়েছেন, ব্যাজনানি। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তাই না? ব্যতীতানি বাসামসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরানি তত। হ্যাঁ, এই দেখেন এরকম শব্দ আপনারা পেয়েছিলেন সংস্কৃত পড়তে গিয়ে। ব্যাজনম, ব্যাজনে, ব্যাজনানি, এগুলো হলো ক্লিবলিঙ্গ শব্দ। এখানে অনেকগুলো ক্লিবলিঙ্গ শব্দের উদাহরণ দেওয়া আছে, একবার করে পড়ে নিন, তাহলে মনে থাকবে। তাহলে এইগুলো একবার করে পড়ে নিন। হৃদয়ম, হৃদয়ে, হৃদয়ানি। ব্যাজনম, ব্যাজনে, ব্যাজনানি। কমলম, কমলে, কমলানি। এইভাবে বাকিগুলো সব পড়ে নেবেন, ঠিক আছে? এগুলো করবেন। এটা হচ্ছে ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের রূপ। নদী, নদ্যৌ, নদ্যাহা। ইকারান্ত শব্দ ব্যবহার করে নিজে নিজে করতে পারবেন। সুতরাং আজকের ক্লাস এই পর্যন্ত। আমার কল এসেছে, এক্ষুনি ডাকছে, সুতরাং আপনাদের আর কোনো প্রশ্ন নিতে পারবো না, এখনই শেষ করতে হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আজকে কিন্তু আমরা খুব ভাইটাল একটা টপিকস পড়লাম। ক্লাসের সাথে সাথে এটাকে রপ্ত করে নেবেন, ফেলে রাখলে কিন্তু ভুলে যাবেন, শেষে অসুবিধা হয়ে যাবে। স্বর্ণালী শিকদার দিদি, হ্যাঁ আমি আনমিউট করেছি, আনমিউট করার পারমিশন দিয়েছি, জিজ্ঞেস করুন কিছু জিজ্ঞাসা থাকলে। আমার মনে হয় না যে কারোর কোনো প্রশ্ন অবশিষ্ট থাকতে পারে। আমি তো সব যা যা প্রশ্ন হওয়ার মতো সবগুলো আলোচনা করে গেছি। হ্যালো, জিজ্ঞাসা নাই মহারাজ, থ্যাংক ইউ, ধন্যবাদ। পরের ক্লাসে দেখা হবে।